রপ্তানির পুরো বাজারটাই স্বৈরাচারের দোসররা জিম্মি করে রেখে হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুটপাট করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে আপনাদের আবেদনের কথা জাতির সাথে আমরাও জনশক্তি রপ্তানিকারকরা আজীবন কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করব। বন্ধুগণ, আপনারা জানেন জনশক্তি রপ্তানি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ দিয়েই একদিকে দেশের দারিদ্রতা বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে আমরা অনুন্নত দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়েছি। আর্থসামাজিক অবস্থান ও উন্নয়ন হয়েছে দেশের। 1/3 জনগণ সরাসরি জনশক্তি রপ্তানির উপর নির্ভরশীল। বৈদেশিক মুদ্রা আয়ে সিংহভাগ আসে অভিবাসী কর্মীদের প্রেরিত করলে আপনি উত্তর দিতে আমার সুবিধা হবে। তো গত 16 বছর ধরে আসলে আমি ব্রিক কভার করতে গিয়ে দেখেছি যে মালয়েশিয়া সিন্ডিকেট বলেন, এই সিন্ডিকেট বলেন, বিশাল ব্রিফিং হয়। আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারি যে ব্রিফিং হয়, ব্রিফিং এর খারাপ, খুবই খারাপ জিনিস, একটা আওয়াজ তোলা হয় এবং পরবর্তীতে আপনার কথা বলতেছি না, আপনার এই সিন্ডিকেট আমাকে কেউ বলতে পারবে না। আচ্ছা, বিশেষ করে আমি আপনারটাও বলছি, আপনি যদি বলছেন আপনারটাকে বলতে পারবে না। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন যে সিন্ডিকেটের গুজব শোনা যাচ্ছে, আর ব্রিফিংটা কি নিয়ে? আপনাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে যে বাজারটি সেটা একটু বলবেন, সিন্ডিকেট করা হচ্ছে কিনা এই জিনিসটা বলবেন। আর আরেকটা বিষয়, 14টা দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিতে কোনো সিন্ডিকেট করে না, বাংলাদেশ থেকে কর্মী নেওয়া সিন্ডিকেট যিনি শুরু করে দিয়ে গেছিলেন তিনি এবং যারা পরবর্তীতে ক্যারি করেছে সবারই কি বিচার হওয়া উচিত? অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। এটা আমরা সবসময় পেয়েছি, আমাদের প্রতিটা সদস্য বিচার চাই, আমাদের প্রতিটা সদস্য তাদের বিচার চাই। শোনেন, এই যে দাতু আমিন, রুহুল আমিন এরা এবং আরেকজন আছে, ওনারা সব কিন্তু মালয়েশিয়া আছে এখন। সিঙ্গাপুর, মালয়েশিয়া এই জায়গায় তারা থাকে। আর দাতু আমিন তো ওই জায়গার রেসিডেন্ট। দাতু আমিন তার সর্বোচ্চ দিয়ে, কারণ ওই জায়গার কোনো মিনিস্টারি বা কোনো লোকজন তার পয়সা দিয়ে কিনতে বাকি নাই। এখন তারা চেষ্টা করতেছে আমাদের এই সরকারের লোকজন কেনার জন্য। তার টাকায় তো আপনারা জানেন, টাকায় অনেকে বিক্রি হয়ে যায়। এখন কে হবে না হবে এটা তো অ্যাডভান্স বলা যায় না। তারা চেষ্টা করতেছে, আমরা জানি তারা চেষ্টা করতেছে, ওই জায়গা তারা ম্যানেজ করছে। মানে মালয়েশিয়া আমাদের তো লোক আছে, যেমন আমাদের পার্ট আছে, যেমন আমাকে কেউ কাজ দেয়, উনি নিজেই মোস্তফা সাহেব নিজে মালয়েশিয়ায় থাকে, কারণ উনি অনেক খবর জানেন না। এবং আমারও কিছু লোকজন আছে যারা বলতেছে সিন্ডিকেট অলরেডি হয়ে গেছে। একজনে আমারে ফোন করে বলতেছে, আমি তখন লন্ডনে, আমাকে ফোন করে বলতেছে কি যে সেলিম ভাই সিন্ডিকেটে দেখুন 6 নম্বরে আপনার নাম। আমি বললাম পৃথিবীতে একটা মাত্র ব্যক্তি আছে যে সিন্ডিকেট হলে কোনদিন জীবনে ব্যবসা করবে না। আমি মালয়েশিয়া 2006 সালে ওপেন করাইছিলাম। কোন সিন্ডিকেট হয়েছিল কিনা সিন্ডিকেট হয়েছিল কিনা, তাতে বাইরাতে প্রায় 100 কোটি টাকার মতো আমি আর্ন করে দিয়েছি। বাইরের তহবিল ছিল, সেই তহবিল গুলো যারা পরবর্তীতে প্রেসিডেন্ট আসছে, এরা 1 টাকা জমি 100 টাকা দেখায় কিনা সেই টাকাগুলো নষ্ট করছে। এই যে সিন্ডিকেট হচ্ছে, আপনাদের অবস্থানটা কি এখন? আমাদের অবস্থানটা হইতেছে, আমাদের তো ধরেন সিন্ডিকেট হইতেছে, আমরা মালয়েশিয়া যে কিছু করতে পারবো না, তাই না? আমাদের অবস্থান হইতেছে আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের সরকার যাতে সিন্ডিকেটটা করতে না দেয়। কারণ এই বৈষম্যমূলক সরকার, বর্তমান সরকার এবং ডক্টর ইউনূস সাহেব, উনি পৃথিবীর 5 জন নাম করা লোকের মধ্যে একজন। আর ওনার মতো সৎ ব্যক্তি, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি এবং ওনার মতো ভালো ব্যক্তি আমার দৃষ্টিতে বাংলাদেশে আমি কাউকে দেখিনি। আমার সাথে ওইভাবে ব্যক্তিগত খুব সম্পর্ক না হইলে অন্তত 2, 4, 5, 10 বার একসাথে প্লেনে বসে আসার সুযোগ হয়েছে। আমি অনেক কথা বলছি ওনার সাথে, কিন্তু আমি দেখছি যে ওনার মতো মানে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা খুব কম মানুষের মধ্যে আছে আর কি। এবং তাকে পুরো পৃথিবী ওইভাবে সম্মান দেয়, দেখেন। তা কাজেই উনি থাকতে এই সিন্ডিকেট হবে না আমি মনে করি। তারা যতই চেষ্টা করুক, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব। আমি আমার ভাইদের বলছি যে ডক্টর ইউনূস যতদিন এখানে প্রধান উপদেষ্টা আছে ততদিন সিন্ডিকেট হবে না। তাই কেউ বিক্রি হয়ে যায় আর কেউ লুটপাট হয়ে যায়, কোনো সমস্যা নেই। আমি ডাইরেক্ট ওনার কাছে যেতে পারবো। আপনার কি একটা